গত পর্বে আমি তোমাদের সাথে তোমাদের বইয়ের সূচিপত্র নিয়ে আলোচনা করেছি। এই পর্বে তোমাদের সাথে আলোচনা করব তোমাদের প্রথম অধ্যায় নিয়ে। প্রথম অধ্যায়ের প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ এই বিষয় নিয়ে একেবারে এখানে যত সমস্যা আছে সমস্যাগুলো আমরা ধারাবাহিকভাবে সমাধান করব। প্রথমে আছে 1 নম্বরে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা। মানে একটা সমাজ গঠন করতে হলে সামাজিক এবং প্রাকৃতিক পরিবেশের উপাদানের কতটুকু নির্ভরশীলতা প্রয়োজন। এখানে আমরা অনেকগুলো উপাদান দেখছি, তার মধ্যে বিদ্যালয় একটি সামাজিক প্রতিষ্ঠান, এরপরে ঘর একটি সামাজিক প্রতিষ্ঠান, গরু একটি প্রাকৃতিক, মানুষ প্রাকৃতিক, হাঁস মুরগি প্রাকৃতিক, নদী নালা প্রাকৃতিক, এই যে পাহাড় দেখা যাচ্ছে পাহাড় প্রাকৃতিক, আকাশ দেখা যাচ্ছে আকাশও প্রাকৃতিক। এভাবে এগুলো হলো প্রাকৃতিক উপাদান। প্রথমে আমাদেরকে বলেছে উপরের ছবিটি পর্যবেক্ষণ করে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা সম্পর্কিত প্রশ্নের উত্তর লিখি। এখানের মধ্যে 3টা প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলোর উত্তর আমরা খুব ছোট করে লেখার চেষ্টা করব। প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো কি কি, উপাদানগুলো আমরা শর্ট করে লিখব। সামাজিক পরিবেশের উপাদানগুলো কি কি, তাও আমরা একেবারে ছোট করে লিখব। সামাজিক পরিবেশ কিভাবে প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল, এটাও আমরা লেখার চেষ্টা করব। তোমরা যদি আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চাও তাও আমাদের সাথে কথা বলতে পারো। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 4র্থ শ্রেণী। তো প্রথমটার উত্তর আমরা যেটা দেখব, দেখো আমি তোমাদেরকে দুইভাবে উত্তরগুলো দিব। প্রথম যে 3টা প্রশ্ন আছে এই প্রশ্নগুলো আমি বড় করে দিয়েছি, তোমাদের যাদের পড়তে হবে তারা পড়তে পারবে। আর তোমাদের বইয়ে লেখার জন্য তোমরা এই শেষের 3টা প্রশ্নগুলো বইয়ে লিখবে। এগুলো ছোট করে দিয়েছি, যেমন প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো কি কি, মাটি, পানি, বায়ু, গাছপালা, নদী ও পশু পাখি। সামাজিক পরিবেশের উপাদান হলো মানুষ, ঘরবাড়ি, বিদ্যালয়, রাস্তা ও বাজার। 3 নম্বরে আছে সামাজিক পরিবেশ কিভাবে প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল। মনুষ্য খাদ্য, পানি ও বাসস্থানের জন্য প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল। এই যে এখানের মধ্যে যেগুলো আছে এগুলো তোমরা কোথায় লিখবে, বইয়ের মধ্যে লিখবে। আর এগুলো দিয়েছি তোমাদের যাতে পড়ে একটা ভালো ধারণা হয় তার জন্য। এখন আমরা এখানের যে বিস্তারিত লেখাগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। পরিবেশ আমাদের জীবন জীবিকা নির্বাহের উল্লেখযোগ্য ভূমিকা রাখে। তাহলে পরিবেশ মূলত আমাদের জীবন জীবিকা নির্বাহের জন্য ভূমিকা রাখে। আমাদের পোশাক আশাক, খাবার দাবার, চাল চলন অনেকটাই পরিবেশ প্রকৃতির উপর নির্ভরশীল। যেমন শীতে একটু রোদ পেলে আনন্দ পাই, গরমে রোদ থেকে দূরে থাকার চেষ্টা করি, প্রচণ্ড গরমে গাছের ছায়ায় শান্তি পাই। গাছপালা তাপমাত্রা কমিয়ে পরিবেশকে সতেজ ও আরামদায়ক করে তোলে। নির্মল বাতাস নেওয়ার জন্য আমরা শহর থেকে দূরের কোনো সবুজ ঘেরা প্রকৃতিতে বেড়াতে যাই। যে যানবাহনে ভ্রমণ করি তা আবার চলে তেলে, বিদ্যুৎ বা গ্যাসে। তো যানবাহন সাধারণত এইসব জিনিসগুলো দিয়ে চলে, এটা একটু মনে রাখবে। প্রকৃতিই এইসব জ্বালানি সরবরাহ করে, তবে জ্বালানির এই মজুদ অপুরন্ত নয়, একদিন শেষ হয়ে যাবে। সূর্য সকল শক্তির উৎস। তাহলে সকল শক্তির উৎস কি? সূর্য। এটা একটু মনে রাখবে, বই স্টার চিহ্ন দিয়ে রাখবে, এটা থেকে প্রশ্ন হবে। আমরা পরিবেশ বান্ধব সৌরশক্তি বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। সূর্যের আলো সবুজ উদ্ভিদের খাবার তৈরির অন্যতম উপাদান। তাহলে সবুজ উদ্ভিদের খাবার তৈরির অন্যতম উপাদান হলো সূর্যের আলো। এটা তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, এটা মার্ক করে রাখবে বইয়ে। আবার এই সবুজ উদ্ভিদেই অনেক প্রাণীর খাবার, আবার এই সবুজ উদ্ভিদগুলোই অনেক প্রাণী খায়। উদ্ভিদ জন্মাতে মাটি দরকার। মাটি ছাঁকনির মতো কাজ করে, বৃষ্টির পানিকে বিশুদ্ধ করে ভূগর্ভস্থে জমায়। তাহলে মাটি আবার পানিকে ছাঁকনির মতো করে কাজ করে, কি করে? এটাকে বিশুদ্ধ করে, মানে পরিষ্কার করে। এই পানি আমরা পান করি। কৃষক এই মাটিতেই ফসল ফলায়, তারা মাটির যত্ন নেন। আবার কীটনাশক ব্যবহার করে মাটি দূষিত করে। আমরা অনেকেই ইট তৈরির জন্য মাটি বিক্রি করি, এতে মাটি নষ্ট হয়। যেখানে সেখানে পলিথিন ও প্লাস্টিক জিনিসপত্র ফেলে মাটি নষ্ট করি। এছাড়া উপকূলীয় অঞ্চলে বাদ দিয়ে চিংড়ি চাষ মাটির লবণাক্ততা বাড়ায়, ফলে ফসল উৎপাদন ও বিশুদ্ধ পানির উৎস কমে যাচ্ছে। অনেক সময় আমরা দেখি চিংড়ি চাষ করার জন্য সাগরের পানিকে ধরে ফেলে, মানে কোনো দিক দিয়ে বাদ দিয়ে সাগরের পানিকে ধরে, এবং এই পানিগুলো ধরে রাখার কারণে ওই মাটি লবণাক্ততা হয়ে যায়। তখন ওই মাটিতে আর কি হয় না, ফসল হয় না। হাওর বাওর নদী নালায় প্রচুর মাছ পাওয়া যায়, ফলে এইসব এলাকায় মৎস্যভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড গড়ে ওঠে। মানুষ মাছ ধরে নিজের চাহিদা মেটায় এবং অনেকে তা বিক্রি করে অর্থ উপার্জন করে। কেউ নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করে, কিন্তু এইসব জলাশয় আজ হুমকির মুখে। ময়লা আবর্জনা ফেলার কারণে পানি দূষণ উদ্বেগজনকভাবে বাড়ছে। মানে আমরা ময়লা ফেলছি অনেক বেশি, তার জন্য পানি বেশি নষ্ট হচ্ছে। এই ছবিগুলো এখন এমন বাজে আসছে, কিন্তু তোমাদের যখন অরিজিনাল পিডিএফটা পাওয়া যাবে তখন দেখবে ভিডিও কোয়ালিটি আরও ভালো হয়ে গেছে। কারণ আমি তোমাদেরকে পড়াগুলো তাড়াতাড়ি দেওয়ার জন্যই আমি স্ক্যান করে নিয়েছি আপাতত।
একইভাবে নগরায়ন, প্রযুক্তির উন্নয়ন ইত্যাদির ফলে বেড়ে যায় বায়ু দূষণ। বায়ু দূষণে বাড়ছে রোগ ব্যাধি, ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন, কমছে মানুষের স্বাভাবিক আয়ু। কারণ আমরা পরিবেশকে একেবারে নষ্ট করে ফেলছি, তার জন্য আমাদের আয়ু আস্তে আস্তে কমে আসছে। আবার জনসংখ্যা বৃদ্ধির ফলে খাদ্য, পানি, বাসস্থান, জ্বালানি ইত্যাদি চাহিদা বাড়ছে। তো আমরা জানি নিশ্চয় মানুষ বাড়লে এগুলো চাহিদা বাড়বেই। নদী দখলের ফলে পরিবর্তিত হচ্ছে নদীর গতিপথ, কারণ আমরা নদী দখল করে ফেলছি, তাই ওর গতিপথটা অন্যরকম হচ্ছে। কৃষি জমির রূপ এবং ধ্বংস হচ্ছে বন। কৃষি জমিগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে এবং সেখানে অনেকে বসত ভিটা করে ফেলছে, তার কারণে দেখা যাচ্ছে কৃষি জমিও কমে আসছে, কারণ মানুষ বেড়ে যাচ্ছে, নিশ্চয় ঘরও বেশি লাগবে। এতে বনের ওপর নির্ভরশীল মানুষের ভোগান্তি বাড়ছে। বাড়ি বা আসবাবপত্র তৈরির উপকরণ দুষ্প্রাপ্য হয়ে পড়ছে। অন্যদিকে পাহাড়ি মাটি ও গাছ কাটার ফলে ভূমিধস হচ্ছে, কারণ আমরা পাহাড় থেকে মাটি কেটে ফেলছি, তাই পাহাড় বাকি অংশটা ভেঙে পড়ছে, এটাকেই বলা হয় ভূমিধস। এতে মাটি চাপা পড়ছে ঘরবাড়ি, গৃহপালিত পশু, এমনকি মানুষও। শুধু মানুষ নয়, পাহাড় ও বন ধ্বংসে চরম বিপদে আছে বন্যপ্রাণী। আশ্রয় ও খাবারের অভাবে কোনো কোনো প্রাণী পৃথিবী থেকে চিরতরে হারিয়ে গেছে, আবার কোনো কোনো প্রাণী বিলুপ্ত হওয়ার পথে। প্রাকৃতিক পরিবেশের এই ব্যাপক পরিবর্তনের জন্য মানুষ দায়ী। তাই পরিবেশ সংরক্ষণে আমাদের সবার সচেতন হওয়া প্রয়োজন। এখানে দেখো আমাদেরকে খ নম্বরে যেটা দিয়েছে, উপরের অনুচ্ছেদটি পড়ে আমরা প্রকৃতির কোন কোন উপাদানের উপর নির্ভরশীল তার একটি তালিকা তৈরি করি। এখানের মধ্যে আমাদেরকে দেওয়া আছে মাটি, এছাড়া আমাদের প্রকৃতির কোন কোন পরিবেশের উপর আরও আমরা নির্ভরশীল সেটা আমরা এখানে লিখবো। 8টা আছে, আমরা 8টা লেখার চেষ্টা করব। তাহলে দেখো আমি তোমাদেরকে এখানে দিচ্ছি, প্রথমটা হলো যে কি মাটি, পরেরটা পানি লিখবে, এরপরটা বায়ু লিখবে, এরপরটা সূর্যলোক লিখবে, 5 নম্বরে গাছপালা লিখবে, নদী লিখবে, বন লিখবে, মাছ লিখবে, এগুলা লিখবে। এরপরে যেটা দেওয়া আছে আমাদেরকে ঘ নম্বরে, উপরের তৈরিকৃত তালিকা পর্যালোচনা করে নিচের ছকটি পূরণ করি। তালিকায় উল্লেখিত উপাদান হলো মাটি। আমরা যেভাবে উপকৃত হই মাটি থেকে, না থাকলে যে সমস্যা হতো। মাটিতে ফসল ফলাই, মাটি ছাঁকনির মতো কাজ করে পানি বিশুদ্ধ করে, তাহলে মাটি এই দুইটা কাজ করে। না থাকলে যে সমস্যা হতো, খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিত। পরবর্তীতে 2, 3, 4, 5 এখানের মধ্যে আমরা লিখব। মাটিরটা তো আমরা লিখলাম, এরপর আমরা পানিরটা লিখব। পানিতে আমরা যেভাবে উপকৃত হই, পান করি এবং চাষাবাদ করি, তাহলে এই দুইটা পাশের বক্সে লিখবে। এর পাশে লিখবে না থাকলে পানি সংকট দেখা দিত। বায়ুতে আমরা যেভাবে উপকৃত হচ্ছি, বায়ু থেকে আমরা কি নিচ্ছি, শ্বাস নিচ্ছি, নিঃশ্বাস নিচ্ছি, না থাকলে জীবনের অস্তিত্ব থাকতো না, আমরা বেঁচেই থাকতাম না। এরপরে সূর্যলোক, আমরা যেভাবে উপকৃত হই, আলো ও তাপ পাই আমরা সূর্য থেকে, আলো তাপ না থাকলে কি হতো না, উদ্ভিদ জন্মাতো না। গাছপালা, আমরা যেভাবে উপকৃত হই, অক্সিজেন ও খাদ্য পাই আমরা গাছপালা থেকে, না থাকলে পরিবেশ নষ্ট হয়ে যেত। এটার পরে আমরা যে টপিকটা পাবো, যেটা হলো যে পূর্বের পৃষ্ঠার অনুচ্ছেদটি পড়ে প্রাকৃতিক পরিবেশ কিভাবে মানুষের কার্যক্রম দ্বারা ক্ষতিগ্রস্ত হয় তা নিচের মাইন্ড ম্যাপে লিখো। তাহলে এখানে আমাদেরকে দিয়েছে অনেকগুলো, দেখো একটা হলো যে কি প্রাকৃতিক পরিবেশ, এখানের মধ্যে মাটি কিভাবে দূষিত হচ্ছে সেটার আমরা দুইটা লিখবো। একটা লিখে দেওয়া আছে কীটনাশক ব্যবহার করি, আরেকটা কি হতে পারে সেটা। পানি নিয়ে দুইটা লিখবো, বায়ু নিয়ে দুইটা লিখবো, বন নিয়ে দুইটা লিখবো, নদী নিয়ে দুইটা লিখবো, পাহাড় নিয়ে দুইটা লিখবো। তাহলে আমরা যদি দেখি, প্রথমে মাটি, অতিরিক্ত কীটনাশক ব্যবহার করে প্লাস্টিক ও পলিথিন ফেলে আমরা মাটিকে নষ্ট করছি। পানি, কলকারখানার বর্জ্য ফেলে আমরা নষ্ট করছি। 2 নম্বরে নদীতে ময়লা আবর্জনা ফেলে আমরা নষ্ট করছি। এরপরে হলো বায়ু, যানবাহনের ধোঁয়ার কারণে বায়ু নষ্ট হচ্ছে, কলকারখানার ধোঁয়ার কারণে বায়ু নষ্ট হচ্ছে। বন নিয়ে নির্বিচারে গাছ কাটা। 2 নম্বরে বনভূমি দখল। এরপর হলো নদী, শিল্প বর্জ্য ফেলা। 2 নম্বরে দখল ও ভরাট করা। প্রাণীর ক্ষেত্রে অবৈধ শিকার করছি, বন ধ্বংসের ফলে বাসস্থান নষ্ট হচ্ছে। কাদের বাসস্থান? আমাদের, এবং যে প্রাণী আছে প্রাণীর কথা এখানে বলেছে। পরিবেশ সংরক্ষণ, আমরা কিভাবে পরিবেশ সংরক্ষণ করতে পারি বা পরিবেশকে আমরা কিভাবে বাঁচিয়ে রাখতে পারি, ঠিক করতে পারি। প্রথমে দেখো, বর্তমানে আমাদের শহরের অবস্থা এমন যে সেখানে নিঃশ্বাস নেওয়াটাই দায় হয়ে গেছে, নিঃশ্বাস নিতে পারাটাই খুবই কষ্টসাধ্য। এটা হলো ছবি 1-এর বৈশিষ্ট্য। ছবি 2-এর মধ্যে আমরা দেখছি যে গাড়ির হর্ন অনেক বেশি জোরে দেয়, যার ফলে আমাদের কান দিয়ে যে শোনার ক্ষমতাটা সেটা দিন দিন কমে আসছে। 3 নম্বরের মধ্যে আমরা দেখছি যে আমরা অনেক বেশি পলিথিন ফেলছি রাস্তাঘাটে, এতে করে আমাদের আশেপাশের এলাকাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। 4 নম্বরে আমরা কলকারখানার বর্জ্যগুলো ডিরেক্ট পানিতে ফেলে দিচ্ছি, এতে করে পানি বেশি পরিমাণ দূষিত হচ্ছে।
নম্বরে আমাদেরকে বলেছে উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের ছকটি পূরণ করি। তাহলে উপরে যে ছবিগুলো ছিল এগুলো আমরা পর্যবেক্ষণ করে ছবি কি দূষিত হচ্ছে, কিভাবে দূষিত হচ্ছে আমরা দুইটা কারণ লিখব। ছবি 1 থেকে 4 পর্যন্ত। ছবি 1-এর মধ্যে যে বিষয়টা দেওয়া আছে কি দূষিত হচ্ছে, দূষিত হচ্ছে প্রথমটাতে বায়ু দূষিত হচ্ছে। কিভাবে দূষিত হচ্ছে? গাড়ির ধোঁয়ার কারণে বায়ুগুলো দূষিত হচ্ছে। ছবি 2 শব্দ দূষণ হচ্ছে, হর্ন ও যানবাহনের শব্দের কারণে এটা হচ্ছে। 3 নম্বরে হলো পানি দূষিত হচ্ছে। কিভাবে? পানিতে ময়লা আবর্জনা আমরা ফেলছি, তার কারণে পানি দূষিত হচ্ছে। 4 নম্বরে কি দূষিত হচ্ছে? মাটি ও পানি দুইটাই দূষিত হচ্ছে। কলকারখানার বর্জ্য ফেলে আমরা কি করছি? মাটি এবং পানিকে ক্ষতিগ্রস্ত করছি। এরপরে যদি আমরা দেখি খ নম্বরে যেটা দিয়েছে আমাদেরকে, আমার দেখা আশেপাশের পরিবেশে কি কি উপাদান দূষিত হচ্ছে ও কেন হচ্ছে নিচের ছকে লিখি। যেসব উপাদান দূষিত হচ্ছে, কেন দূষিত হচ্ছে সেগুলো আমরা এখানে লিখব। তাহলে আমরা যদি এটা দেখি, প্রথমে বায়ু দূষিত হচ্ছে কেন? গাড়ির ধোঁয়া ও কলকারখানার ধোঁয়ার কারণে বায়ু দূষিত হচ্ছে। মাটি কেন দূষিত হচ্ছে? নদী খালে ময়লা ও বর্জ্য ফেলার কারণে এটা দূষিত হচ্ছে। মাটি কেন দূষিত হচ্ছে? পলিথিন ও আবর্জনা ফেলার কারণে আমরা মাটিকে দূষিত করছি। এরপর আমাদেরকে ঘতে কি দিয়েছে দেখো, নিচের ছবিগুলো পর্যবেক্ষণ করে পরিবেশ সংরক্ষণে আমি কি করব তা পাশের খালি জায়গায় লিখি। তো আমার করণীয়টা কি? আমরা করণীয়টা এখানে খালি বক্সে লিখবো এবং এই ছবি দেখে আমরা বুঝতে পারছি কি হচ্ছে। এরপর দেখো এখানে বৃক্ষ নিধন, এটাও আমরা দেখব। এখানে আমাদেরকে আরো 2টি ছবি দিয়েছে, এই মোট 4টা ছবি নিয়ে আমরা ব্যাখ্যা করব। প্রথমটা আমরা যদি দেখি, দেখো পানির মধ্যে আমরা প্লাস্টিক বা মাটিতে আমরা এগুলো ফেলে আমরা দূষিত করছি। আমরা অহেতুক গাছ কেটে কেটে কি করছি? পরিবেশকে পুরোপুরি নষ্ট করে ফেলছি। এরপরে যেটা, এই যে পরিবেশের আশেপাশে আমরা যে ময়লা আবর্জনাগুলো ফেলছি, এতে করে কি হচ্ছে? পরিবেশ নষ্ট হচ্ছে। নির্বিচারে আমরা পশু পাখি হত্যা করছি, তো আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। ছবি 1 পানি দূষণ। এই ছবিতে দেখা যাচ্ছে পানিতে অনেক ময়লা আবর্জনা ভাসছে। আমি নদী বা খালে ময়লা ফেলবো না, আশেপাশের মানুষকেও ময়লা না ফেলতে বলবো এবং পরিষ্কার রাখার চেষ্টা করব। ছবি 2-এর মধ্যে আমরা দেখলাম যে গাছ কাটা নিয়ে। এই ছবিতে গাছ কাটা হচ্ছে, আমি গাছ কাটবো না, বেশি বেশি গাছ লাগাবো এবং সবাইকে গাছের উপকারিতা সম্পর্কে জানাবো। ছবি 3-এর মধ্যে আমরা দেখেছি পরিবেশ দূষণ, আমরা পার্কের আশেপাশে ময়লা আবর্জনা ফেলবো না। ছবি 4-এর মধ্যে প্রাণী শিকার ছিল, সেটা আমরা নির্বিচারে প্রাণী হত্যা করব না। এর পরবর্তীতে আমরা যদি দেখি 4 নম্বরে আমাদেরকে যেটা বলেছে, বিদ্যালয়ে পরিবেশ সংরক্ষণ সারা বছরের জন্য একটি পরিকল্পনা তৈরি করি। তা আমরা কিভাবে বিদ্যালয়ের আশেপাশে পরিবেশ সংরক্ষণ করতে পারি তার জন্য আমরা পুরো বছরের একটা চার্ট করব। সংরক্ষণের ক্ষেত্র কি কি, কখন করব, যারা কাজটি করব, সহায়তা কে করবে, তো এগুলো নিয়ে আমরা এই বক্সটা পূরণ করব। বিদ্যালয়ের আঙিনা প্রতি সপ্তাহে পরিষ্কার করব, কে কে করবে সেটা আমরা লিখব। আমাদের শ্রেণীকক্ষ পরিষ্কার করব, বৃক্ষরোপণ এবং বাগান করা। তাহলে এখানের মধ্যে যদি আমরা দেখি, বিদ্যালয়ের আঙিনা পরিষ্কার প্রতি সপ্তাহে শিক্ষার্থী ও শিক্ষকরা মিলে এবং বিদ্যালয় কর্তৃপক্ষ মিলে কি করবে? কাজটি শেষ করবে। আমাদের শ্রেণীকক্ষ পরিষ্কার প্রতিদিন করতে হবে, এটা শুধু করবে কে? শ্রেণীর শিক্ষার্থীরা, এবং এই কাজটি দেখবে বা সহায়তা করবে কে? শ্রেণী শিক্ষক। বৃক্ষরোপণ আমরা করব বর্ষাকালে, শিক্ষার্থী ও শিক্ষকরা এখানে কাজটি করবেন এবং অভিভাবক ও বিদ্যালয় ওদের সহায়তায় কাজটি করা হবে। বাগান করা, প্রতি মাসে আমরা বাগান করার চেষ্টা করব, শিক্ষার্থীরাই কাজটি করবে এবং শিক্ষক ও মালিরা এই কাজে সাহায্য করবেন। অনুশীলনের সমাধানের মধ্যে যে যে বিষয়গুলো আছে সবগুলো আমরা ধারাবাহিকভাবে করার চেষ্টা করব। প্রথমেই আমরা দেখছি যে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। নিচের কোন পরিবেশকে সহজে ও আরামদায়ক করে? নিচের কোনটি পরিবেশকে সহজ ও আরামদায়ক করে? এটি হবে গাছপালা কি করে? পরিবেশকে সহজ এবং আরামদায়ক করে। গাছপালা পরিবেশকে ভালো রাখে। 2 নম্বরে বায়ু দূষণের কারণ কোনটি? বায়ু দূষণের মূল কারণ হলো নগরায়ন বায়ু দূষণের মূল কারণ। খ নম্বর, সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি। প্রাকৃতিক জ্বালানি মজুদ ঢ্যাঁস নয়, অপুরন্ত নয়, আমরা যদি এটা দেখি অসীম নয়, এটা চাইলে তুমি সারা জীবন ব্যবহার করতে পারবে না, এটা একসময় শেষ হয়ে যাবে। 2 নম্বর, পাহাড় ও গাছ কাটার ফলে কি হয়? ভূমিক্ষয় হয়। 3 নম্বর, মাটি ছাঁকনির মতো কাজ করে বৃষ্টির পানিকে কি করে? পরিষ্কার করে। তাহলে এগুলোর উত্তর আশা করি এখন তোমরা পারবে, সুন্দর করে লিখে নিবে। ঘ নম্বরে সত্য হলে পাশে দন্ত্যস্ব এবং মিথ্যা হলে পাশে মি আমরা ব্যবহার করব। উপকূলীয় অঞ্চলে বাঁধ দিয়ে চিংড়ি চাষ করলে মাটির লবণাক্ততা কমে যায়, এটা মিথ্যা কথা। তাহলে এখানে আমরা কি লিখবো? মি লিখবো, মিথ্যা। প্লাস্টিকের বোতল জলাশয়ে ফেললে পানি দূষণ হয়, তাহলে এটা সত্য কথা। তাহলে আমরা দন্ত্যস্ব লিখবো। সৌরশক্তি ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকর, সৌরশক্তি ব্যবহার পরিবেশের জন্য ভালো, তাহলে এটা এই লেখাটা মিথ্যা হবে। প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ আমাদের কর্মকাণ্ডের উপর নির্ভর করে, তাহলে এটা সত্যি কথা।
আমরা যদি ঠিকভাবে প্রাকৃতিক পরিবেশকে ব্যবহার করি তাহলে সেটা ঠিক থাকবে। সংক্ষিপ্ত কিছু প্রশ্ন দিয়েছে আমাদের জীবনে সূর্য কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, মাটি দূষণ 3টি কারণ লেখো, বন ধ্বংসের 3টি কারণ লিখতে বলছে, এবং আমাদের অর্থনীতিতে পানি সম্পদের 3টি গুরুত্ব লিখতে বলেছে। তো এগুলো একটু ভালো করে দেখবে। আমরা যদি এই প্রশ্নগুলো দেখি, এখানে সত্য মিথ্যাগুলো লিখে দিয়েছে, এখান থেকে তোমরা চাইলে দেখতে পারো, এখান থেকে তোমরা এগুলো দেখে নিতে পারবে। সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে প্রথমে আমাদের জীবনে সূর্য কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, আমি ছোট করে লেখার চেষ্টা করেছি যাতে তোমাদের জন্য সুবিধা হয়। সূর্য আলো ও তাপ দেয়, উদ্ভিদ খাদ্য তৈরি করে এবং জীবন ধারণে সাহায্য করে। 2 নাম্বার, মাটি দূষণের 3টি কারণ লেখো, পলিথিন ফেলা, রাসায়নিক সার ব্যবহার করা এবং শিল্প বর্জ্য। 3 নম্বরে, বন ধ্বংসের 3টি কারণ। বন ধ্বংসের 3টি কারণ গাছ কাটা, বসতি স্থাপন, জ্বালানির জন্য কাঠ ব্যবহার। আমাদের অর্থনীতিতে পানি সম্পদের 3টি গুরুত্ব, যেমন কৃষিকাজে পানি লাগবে, মৎস্য চাষে লাগবে, বিদ্যুৎ উৎপাদনে লাগবে। এইগুলো আনসারগুলো তোমরা সুন্দর করে নিজেরা লিখে নিবে। এরপরে যে কোয়েশ্চেনগুলো আমাদেরকে করেছে সেগুলো হলো বর্ণনামূলক প্রশ্ন। প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ কিভাবে একে অপরের উপর নির্ভরশীল সেটা আমরা দেখব। 2 নম্বরে, প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ তোমরা কি কি ভূমিকা পালন করবে তা লেখো। তো এটাও আমরা দেখব। এই 2টা প্রশ্নের উত্তর আমরা দেখব এখন। প্রথম অবস্থায় দেখো, আমি তোমাদের বোঝার জন্য ছোট করে আনসার প্রথমে দিয়েছি, পরবর্তীতে তোমরা যাতে পরীক্ষায় বিস্তারিত লিখতে পারো তার জন্য বিস্তারিত আনসারও দিয়েছি। তার মানে এই প্রশ্নগুলো আমি ডাবল তোমাদের জন্য এই প্রশ্নগুলো আমি কালেক্ট করেছি ছোট আকারে, বড় আকারে, যাতে তোমাদের জন্য খুবই সুবিধা হয়, যাতে তোমরা একটা পড়ে বুঝতে পারো আর একটা হলো পরীক্ষা যাতে লিখে আসতে পারো। মানুষ প্রাকৃতিক পরিবেশ থেকে খাদ্য, পানি ও বাসস্থান পায়। আবার মানুষের কাজের মাধ্যমে প্রাকৃতিক পরিবেশের ভালো বা খারাপ হয়, তাই দুটি পরস্পরের উপর নির্ভরশীল। 2 নাম্বার, প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে তোমরা কি কি ভূমিকা পালন করবে? গাছ লাগাবো, ময়লা ফেলবো না, পানি অপচয় করব না এবং সবাইকে সচেতন করব। তাহলে 1 নম্বরে যদি আমরা দেখি, প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ কিভাবে একে অপরের উপর নির্ভরশীল। প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশ একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত। মানুষ প্রাকৃতিক পরিবেশ থেকেই খাদ্য, পানি, বায়ু, বাসস্থান ও নানা প্রকৃতির সম্পদ সংগ্রহ করে। গাছপালা আমাদের অক্সিজেন দেয়। নদী ও জলাশয় থেকে আমরা পানি ও মাছ পাই, আর মাটি থেকে আমরা ফসল উৎপাদন করি। অন্যদিকে সামাজিক পরিবেশের মানুষের আচরণ, কাজকর্ম, সিদ্ধান্তের মাধ্যমে প্রাকৃতিক পরিবেশকে প্রভাবিত করে। মানুষ যদি গাছ কাটে, নদী দূষণ করে বা প্রাকৃতিক সম্পদের অপচয় করে তাহলে পরিবেশের ক্ষতি হয়। আবার মানুষ সচেতন হলে গাছ লাগায়, পরিবেশ পরিষ্কার রাখে এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করে। তাই প্রাকৃতিক পরিবেশ ছাড়া সামাজিক পরিবেশ টিকে থাকতে পারে না এবং সামাজিক পরিবেশের আচরণের উপরেই প্রাকৃতিক পরিবেশের ভালো খারাপ হয়। এই কারণেই দুটো পরিবেশই পরস্পর উপর নির্ভরশীল। প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে তোমরা কি কি ভূমিকা পালন করবে? প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে আমরা সবাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি। আমরা নিয়মিত গাছ লাগাবো এবং গাছ কাটতে নিরুৎসাহিত করব। রাস্তাঘাট, নদী, পুকুর বা খোলা জায়গায় ময়লা ফেলবো না এবং অন্যদেরও ময়লা ফেলতে বাধা দেব। পানি অপচয় করব না এবং প্রয়োজন ছাড়া বিদ্যুৎ ব্যবহার করব না। পলিথিন ও প্লাস্টিক ব্যবহার কমিয়ে পরিবেশ বান্ধব জিনিস ব্যবহার করব। পরিবেশ বান্ধব হলো পরিবেশের সাথে খাপ খায় এমন কোনো জিনিস, যেমন প্লাস্টিক পরিবেশের সাথে খাপ খায় না, সেটা কখনোই পচে না। পাশাপাশি পরিবার ও বন্ধুদের মধ্যে পরিবেশ রক্ষার বিষয়ে সচেতনতা তৈরি করব। এভাবে ছোট ছোট কাজের মাধ্যমে আমরা সবাই মিলে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করতে পারি। এভাবে করে তোমাদের বাকি অধ্যায়গুলোর যদি পর্ব প্রয়োজন হয় আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে।